এটা শেয়ার করি। সবাই দেখতে পাচ্ছেন? ম্যাম ক্লাসটাকে রেকর্ডিং করা যায়? ক্লাসটা রেকর্ডিং করতে চাচ্ছেন? করতে পাচ্ছেন? জি ম্যাম। বড় করে দিলাম। এই চ্যাপ্টারটা মনে হয় শেষ করেছিলাম। ইলাস্টিসিটি, টাইপস, ডিসকাশন, কোশ্চেন। আজকে আমরা শুরু করব কনজিউমার বিহেভিয়ার দিয়ে। এটা পড়ার পর আর আমাদের একটা চ্যাপ্টার থাকবে। একটা চ্যাপ্টার শেষ করলেই আশা করি আপনাদের পড়া শেষ। এখান থেকে এই চ্যাপ্টারটাই সবচেয়ে সহজ। আশা করি আজকে আমি শেষ করে দিব। আর বাকি আর কয়টা ক্লাস থাকে? আর একটা ক্লাস পাবো আপনাদের সাথে। আমার আর 2টা ক্লাস হলেই হবে। ম্যাম সিটির ম্যাথটা একটু সলভ করে আর দিন। ঈদের পর আমরা কয়টা ক্লাস পাচ্ছি মনে হয়? 2টা মতো সলভ করে দিব। ওটা আমি কি বলে ক্লাসের মধ্যে করব। ঠিক আছে? অনলাইনে আমার এই যে বোর্ড টোড নেই, কিভাবে লিখবো? পেইন্টেও এত বেশি আমি লিখতে পারি না, এত এফিশিয়েন্ট না। লিখতে গেলে আঁকা বাঁকা হয়ে যায়। আচ্ছা, এটা শুরু করি, চিন্তা করেন না। ম্যাথ যদি লাগে সেটা আমরা ঈদের পর সলভ করে দিব। আগে আপনাদের রেজাল্ট গুলো পাবলিশ হোক, তারপরে তো বুঝে যাবেন কারটা হয়েছে কারটা হয় নাই। ম্যাম সিটি কি এভারেজে? তো আমরা শুরু করতেছি কনজিউমার বিহেভিয়ার দিয়ে। চ্যাপ্টার নাম্বার এভারেজ না, 7.5 7.5 করে 2টা সাম হবে। আর ওই যে আপনাদের কেস স্টাডিটা পেয়ে গেছেন না, ওটা সম্পর্কে একটু কথা বলে নেই। কেস স্টাডিটা সবাই কি পেয়েছেন না? পড়েছিলেন? জি ম্যাম। আচ্ছা, ওটা ভালো করে পড়ে যে 3টা কোশ্চেনের অ্যান্সার চাওয়া হয়েছে ওটাকে হ্যান্ড রিটেন আগে লিখবেন। লিখে ওটাকে স্ক্যান করে সফট কপি জমা দিবেন। বুঝছেন? আর ডেডলাইনের পর জমা দিলে দিতে হবে। কভার পেজে যা যা থাকা দরকার সব ইনফরমেশন দিয়েই পাঠাবেন। কেউ অর্ধেক ইনফরমেশন দিলেন, অর্ধেক দিলেন না। এতদিন হয়ে গেছে ক্যাম্পাসে আছেন, অনেকে ভালো করে কভার পেজে কি থাকে সেটাও জানেন না। এটা করা যাবে না। আর ভেতরে আপনারা ভাবতে পারেন হ্যান্ড রিটেন দিলে ম্যাডাম কিভাবে প্লাজারিজম চেক করবে, কিভাবে বুঝবে অরিজিনাল কি অরিজিনাল না। আপনারা অন্যান্য জায়গা থেকে হেল্প নিতেই পারেন, কিন্তু পুরোটা কপি পেস্ট মেরে লিখে দিবেন এটা না। বুঝে বুঝে আপনারা যতটুকু বুঝছেন নিজের ভাষায় ওটাকে ট্রান্সলেট করবেন। এখানে দেখবেন যে গ্রাফের শিফটিং এর মাধ্যমে সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করতে বলা হয়েছে। আমাদের একটু কোশ্চেনটাতে যাই। এই যে দেখুন এখানে, catch and explain how supply shock from rising energy price shift the equilibrium price and quantity in Bangladesh fuel market. কিভাবে ওই যে সাপ্লাই শকের মাধ্যমে আমাদের ইকুইলিব্রিয়ামে শিফটিং আসবে, এটা স্কেচের মাধ্যমে ডায়াগ্রাম এঁকে আপনাকে ওটা বুঝে বুঝে লিখবেন, এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে এক্সপ্লেন হাউ ইনইলাস্টিক ডিমান্ড ফর ফুয়েল এফেক্টস দ্য ম্যাগনিটিউড অফ প্রাইস ইনক্রিজেস। এখানে ওই যে আপনাদের ইলাস্টিসিটি সম্পর্কে পড়ানো হয়েছিল আমার যতটুকু ধারণা। তো ইলাস্টিসিটির কনসেপ্টটা ইউজ করে যে ফুয়েলের ডিমান্ডটা যে ইনইলাস্টিক ডিমান্ড, এটা কিভাবে প্রাইস কি এফেক্ট করতে পারে ওটা একটু হালকা পাতলা এক্সপ্লেন করে দেওয়া। আপনি কি বুঝতেছেন? তারপর আপনাদেরকে প্রপোজ ওয়ান নোভেল স্টুডেন্ট ড্রাইভেন পলিসি টু দেওয়া উচিত ছিল না। আচ্ছা, এই স্ট্যাপেলটা বাদ যাবে। হ্যাঁ, ফুয়েল মার্কেটটাই আমরা আলোচনা করব। ফুয়েল মার্কেট প্রথমে রাইসও এড করেছিলাম, পরে রাইসটা কেটে দিয়েছিলাম। জাস্ট ফুয়েলটা যেহেতু অনগোয়িং খুব রিসেন্ট, তো ওটাই রেখেছিলাম। এখান থেকে স্ট্যাপেলটার পরে কাটা হয় নাই। তো ফুয়েলের মার্কেট প্রাইসের রেসপন্স যে গ্লোবাল শকের কারণে হচ্ছে, ওটার জন্য আপনি কি নোভেল একটা পলিসি দিতে পারেন? স্টুডেন্ট ড্রিভেন, মানে আপনার মাথা থেকে আসছে এটা করলে হয়তো আমরা
ওভারকাম করতে পারি। ঠিক আছে, ইনোভেটিভ আইডিয়া ওটা হবে না, আপনাদের সবার খাতাই কিন্তু আমার হাতে আছে, তাহলে কে কতটুকু ইংলিশে এক্সপার্ট সেটা আমার জানাই হয়ে যাবে মোটামুটি। তো এত দেখানোর দরকার নেই, যতটুকু বুঝেন আপনারা। এই যে স্কেচটা যখন আঁকবেন, ওই যে আমি মার্কেট ইকুইলিব্রিয়ামের শিফটিং পড়িয়েছিলাম আপনাদের, ওই শিফটিংটা বুঝে বুঝে আলোচনা করবেন। তা কি হতে পারে, মার্কেটের সাপ্লাই সাইডে কি এফেক্ট পড়ে, প্রাইসে কি এফেক্ট পড়ে, ডিমান্ড সাইডে কি এফেক্ট করতেছে, এগুলো দিয়ে আলোচনা করা। ইনইলাস্টিক ডিমান্ড হলে প্রাইসে কি এফেক্ট পড়ে এগুলো, বা ইনইলাস্টিক হলে ডিমান্ডে কি ধরনের এগুলো আলোচনা করবেন ভালো করে। আর টেস্ট করার মাধ্যমে আপনি সীমাবদ্ধ থাকবেন না। আবার 4 নম্বরে বলা হয়েছে ব্রিফলি এক্সপ্লেইন হাউ ইউর প্রপোজড পলিসি উড এফেক্ট সাপ্লাই অর ডিমান্ড কার্ভ। মানে আপনি যে পলিসিটা সাজেস্ট করলেন ওটা আপনার সাপ্লাই কার্ভ আর ডিমান্ড কার্ভকে কিভাবে এফেক্ট করতে পারে। খুব ভালো হয় যদি স্কেচের মাধ্যমে এক্সপ্লেন করতে পারেন, আর কেউ যদি স্কেচের মাধ্যমে এক্সপ্লেন করতে না চান, নিজের মতো করেও এক্সপ্লেন দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু ওটা যেন খুব যৌক্তিক হয়, কনস্ট্রাকটিভ আলোচনা হয়। স্কেচের মাধ্যমে হলে কি ওটা বোঝানো যায়। কিছু বলবেন কেউ? ম্যাম, এই যে কেস স্টাডি বা টাস্ক গুলা, এগুলো কি কোনো অ্যান্সার শিট আচ্ছা, বা কোনো কেউ কিছু আছে? অ্যান্সার শিট তো আপনাদেরই দিয়ে দিলাম কেস সলভ করতে, আমি অ্যান্সার কেন দিব? এটা তো সরি কেস ম্যাম। সলভিং না, কেস স্টাডি বলেছি না। আচ্ছা আচ্ছা। এটার জন্যই তো 10 মার্ক দিয়েছি। আপনি কি বুঝলেন? আপনাকে যা পড়ালাম, ইকুইলিব্রিয়ামের শিফটিং তো আমি পড়িয়েছি। ইনইলাস্টিক ডিমান্ড কি, ইলাস্টিক ডিমান্ড কি, ইনইলাস্টিক হলে প্রাইসে কি ধরনের, এগুলো একটু মাথার মধ্যে একটু ঘাটাঘাটি করবেন। আমি তো বলেছি অন্যদের থেকে হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, কিন্তু চ্যাট জিপিটি যা লিখে দিল হুবহু তুলে দিলেন, আর চ্যাট জিপিটিকেই বারবার আপনি আলাদা গুগলের সোর্স থেকে, গুগলে আরো প্ল্যাটফর্ম আছে, ইনভেস্টোপিডিয়া থেকে শুরু করে আরো কি বাইজুস, এগুলো অনেক প্ল্যাটফর্মই আছে যারা খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারে। আপনারা চাইলে ইউটিউবের ভিডিও টিউটোরিয়ালও দেখতে পারেন। ওটা দেখে আপনি একটা তো মাথার মধ্যে আইডিয়া ঢুকবে যে এইভাবে লিখতে হতে পারে, এই জিনিসটা আমি এইভাবে চিন্তা করছি। ওইভাবে যদি দেন, আর আমি যদি বুঝি হ্যাঁ এই আইডিয়া গুলো আপনার মাথা থেকেই আসছে, সব চুরি করে নিয়ে আসেন নাই, তাহলে আমি নাম্বারটা দিয়ে দিব। বুঝে গেছে? আপনাদের দেখেন একটা রুব্রিক্সও শেয়ার করা হয়েছে যে কিভাবে আপনাদের করলেই সেটার মধ্যে কতটুকু ওয়েটস আছে, অ্যাপ্রোচের উপর আমি মার্কিং করব, ইমপ্লিমেন্টেশনের উপর মার্কিং করব, রেজাল্ট এন্ড আউটকাম, রিপোর্ট এন্ড ডকুমেন্টেশন। রিপোর্ট এন্ড ডকুমেন্টেশন বলতে যে প্রপারলি আপনি ওটাকে সুন্দর করে ডকুমেন্ট আকারে দিলেন কিনা, কভার পেজ ঠিক আছে কিনা, রেফারেন্সিং ঠিক আছে কিনা, এরগুলো আর কি। অরিজিনালিটি, প্লেজারিজম, এগুলো একটু চেক করা যায় আপনি কি লিখলেন ওটাকে সব কপি করে দিয়ে দিলেন কিনা। প্রেজেন্টেশন, সাবমিশন প্রপারলি প্রেজেন্ট করলেন কিনা, টাইম মেনটেন করেছেন কিনা, এইগুলোর উপর ভিত্তি করে আপনাদের মার্কিং করা হবে। এর জন্য আমাদের থাকে যে ম্যাডাম কি কি বিষয়ের উপর ভিত্তি করে মার্কিং গুলো করলো। তো আপনি চিন্তা করবেন কোশ্চেনটা যখন লিখতেছেন আমি এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছি কিনা। যদি করে থাকি তাহলে আমাকে ম্যাডাম ওইভাবেই মার্কিং করে দিবেন। বুঝা গেছে? তাহলে আপনারা কোশ্চেন করতে পারবেন না ম্যাডাম মনে হয় আনফেয়ারলি মার্কিং করছে, ওকে বেশি দিছে আমাকে কম দিছে। আচ্ছা, ঠিক আছে। কেস স্টাডি এমনই হয়, কোন একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হবে, ওই সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনার মতামত, আলোচনা, পলিসি, সাজেশন এগুলো কোশ্চেন। এটার কারণে আমাদের ইউনিভার্সিটিও বন্ধ হয়ে গেল, বিভিন্ন গ্লোবাল মার্কেটও খুব আনরেস্ট হচ্ছে। আমার মনে হলো যে এরকম একটা কেস স্টাডি দিলে আপনারা ডেপথে গিয়ে বুঝতে পারবেন বিষয়টা। কারো কোনো প্রশ্ন? আর কেস স্টাডি নিয়ে কারো প্রশ্ন থাকলে এখনই বলেন, আমি আর কেস স্টাডি নিয়ে আলোচনা করব না। 26 তারিখ হচ্ছে আপনাদের ডেডলাইন। এখানে যদিও বলা আছে সফট ম্যাম কপি, আমার অ্যাটেন্ডেন্স চুপ থাকেন, অ্যাটেন্ডেন্স নাই। অ্যাটেন্ডেন্স কে আপনি? আপনি কি মাত্র আসছেন? ম্যাম নাই দিতে।
না ম্যাম, প্রথম থেকেই আমার নেটে প্রবলেম ছিল তো, কারেন্ট চলে আচ্ছা, গিয়েছিল, আমি পরে দিয়ে আমি দিব পরে, অ্যাটেন্ডেন্স দিতে এখন পারিনি। না। ক্লাস করাচ্ছি, ক্লাসে থাকবো পরে। ওকে ম্যাম। আচ্ছা, এটা নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা? এখানে যদিও লেখা আছে সফট কপি, সফট কপি বলতে হ্যান্ড রিটেন, ওটারে স্ক্যান করে সফট কপিটা পাঠাবেন। বোঝা গেছে? হ্যান্ড রিটেনই হতে হবে। আমি আর কি কারো কাছ থেকে কাগজে ওটা আমার ডেস্কে জমা নেব না, শুধু শুধু কাগজ দিয়ে পাইল আপ হয়ে যায়, বুঝছেন? আর যদি কেউ ভুল করেন, ভুল করলে শুধু নেগেটিভ মার্কিং করব। ঠিক আছে, এখন আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। তো কনজিউমার বিহেভিয়ারের প্রথম কনসেপ্টটা হবে ইউটিলিটি। তো ইউটিলিটি জিনিসটা কি? এখন আপনাদের অনেকে এই কনসেপ্টের সাথে মনে হয় কিছুটা পরিচিত। সেটা যে আপনারা অনেকেই কি বলে, ফ্ল্যাট বাসায় যারা থাকেন, ইউটিলিটি একটা বিল দেন না? जी मैम। চার্জ, এটা কেন নেওয়া হয়? বিভিন্ন চার্জ আছে, দারোয়ানের চার্জ, তারপরে লিফটের চার্জ। কারণ এই যে যেগুলো সুযোগ সুবিধা ভোগ করেন, এটা এই সুযোগ সুবিধাগুলো ভোগ করার ফলে আপনি একটু নিশ্চিন্তে থাকেন না যে দারোয়ান আছে বলে আমি হয়তো নিশ্চিন্তে ঘুমাতে পারবো, চুরি ডাকাতি হবে না। লিফট আছে বলে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে না। ঝাড়ু দিয়ে বুয়া সব করিডোর সবকিছু পরিষ্কার করে রাখছে বলে আমার ময়লা দেখতে হচ্ছে না। তো এটা আপনার মনের মধ্যে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন আমরা যখন করি, ওটার একটা তৃপ্তি আছে বা স্যাটিসফ্যাকশন আছে। যেমন এখন আপনাদের ইফতারের সময় হলে মনে হয় যায় এটা ওটা খেতে পারলে ভালো হতো, ভাজা পোড়া খেতে পারলে ভালো হতো, বেগুনি খাবেন, চপ খাবেন, যাই খাবেন। তো ওইটা তারপর যখন ইফতারিটা খোলেন, খাওয়া শুরু করেন, তখন আপনাদের মধ্যে যে একটা ওই যে আপনার সৃষ্টি হয়েছিল চাহিদাটা, যে এটা খেলে হয়তো এত মজা লাগতে পারে, খাওয়ার পর একটা যে তৃপ্তিটা পান আলটিমেটলি, ওটাই হচ্ছে আপনার ইউটিলিটি। তো যে কোনো কিছুর, এই যে আপনি যে যে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে, আপনি যেন এই সব অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন, মোবাইলে একটু চালাতে পারেন, ছবি তুলতে পারেন। তো এগুলো প্রত্যেকটা আপনার ডিমান্ড। এই ডিমান্ড গুলোকে স্যাটিসফাই করতে পারতেছে এমন সবকিছুই হচ্ছে আপনার ইউটিলিটি। আপনার খাট আছে, জুতা আছে, জামা আছে, সবকিছু যার যার নিজের পার্সপেক্টিভ থেকে আপনি একটা ওই জায়গাগুলো থেকে এগুলো আমার দরকারি বলে আমি কিনছি। তো ওই জায়গাগুলো যদি আসলে আমার স্যাটিসফাই করতে পারে, যদি ধরেন আপনি একটা জুতা কিনলেন কিন্তু জুতার সাইজটা আপনার মতো না, আপনি স্যাটিসফাইড না, তার মানে আপনার ইউটিলিটিটা পূরণ হচ্ছে না। যখন ম্যাম, ভালো কাপড় পরার পর আপনি জায়গা শোনা যায় না। সাউন্ড চলে যাচ্ছে জি ম্যাম। এখন? এখন আছে, মাঝে মাঝে জায়গা সাউন্ড। তাহলে কি করা যেতে পারে? আমি আমার মোবাইল থেকে ইয়ে করবো নাকি? দাঁড়ান, আমি হটস্পট দিয়ে না হয় কানেক্টেড হই। একটা মিনিট আমাকে তাহলে সময় দিন একটু। স্যাটিসফ্যাকশনটা আছে, আসে আপনার মধ্যে, ওটাই হচ্ছে আপনার ওই গুডস কনজাম্পশনের ইউটিলিটি। তো এখানে দেখুন, ইউটিলিটি ইজ দ্য বেনিফিট অর স্যাটিসফ্যাকশন দ্যাট এ পারসন গেটস ফ্রম দ্য কনজাম্পশন অফ গুডস এন্ড সার্ভিসেস। তো আপনি একটা কোনো গুডস এন্ড সার্ভিস খেলেন, ওটা থেকে যা স্যাটিসফ্যাকশন পেলেন বা বেনিফিট পেলেন, ওটাই হচ্ছে ওই গুডের ইউটিলিটি। তো ইউটিলিটির আবার দুই প্রকার আছে, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটিটা হচ্ছে যে ধরুন আপনার সামনে ৮টা আপেল দেওয়া আছে। ৮টা আপেল তো আর খেতে পারবেন না। ধরেন একটা আপেলকে কেটে ৮টা স্লাইস করা হয়েছে। এখন আপনি ১ম বাইটটা খেলেন। খাওয়ার পর আপনি বললেন এটাকে মার্কিং করতে বলা হয়েছে। আপনি ওটাকে মার্কিং করলেন 10। দ্বিতীয়টা খেলেন, দ্বিতীয়টা খাওয়ার পর ওটাকে মার্কিং করলেন আপনি
8, তাহলে প্রথম আর দ্বিতীয় মিলে এখন টোটাল ইউটিলিটি কত হবে? আপনার 18। তারপর তৃতীয়টা খেলেন, আপনি ওটাকে মার্কিং করলেন 6। তো ওইভাবে আপনার আরো যোগ করলেন ওই যে 18 এর একটা এডিশনাল আপনি যখন যোগ করতে থাকবেন, তো আল্টিমেটলি যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে টোটাল। এই যে টোটাল ইউটিলিটি হচ্ছে দ্য টোটাল বেনিফিট দ্যাট এ পারসন গেটস ফ্রম দ্য কনজাম্পশন অফ অল ডিফারেন্ট গুডস এন্ড সার্ভিসেস ইজ কল্ড টোটাল ইউটিলিটি। এই যে মানে আমি প্রথম ইউনিটটা খেলাম, এটা থেকে 10 ইউনিট ইউটিলিটি পেলাম। দ্বিতীয় ইউনিটটা খেলাম, এটা থেকে পেলাম 8, তৃতীয় থেকে পেলাম 6। এভাবে প্রত্যেকটাকে যখন যোগ করার মাধ্যমে যেটা পাই সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি। আর মার্জিনাল ইউটিলিটিটাকে আমরা কিভাবে কাউন্ট করি? মার্জিনাল ইউটিলিটি ইজ দ্য বেনিফিট ইট ইনক্রিজ ইন দ্য কনজাম্পশন অফ এ গুড। এরকম যেমন আপনি যখন প্রথম আপেলটা খাচ্ছিলেন তখন ওটার বললেন যে ইউটিলিটি পেলাম 10। তারপর দ্বিতীয়টা যখন খাচ্ছেন, দ্বিতীয় দ্বিতীয়টা যখন খাচ্ছেন তখন ওটার থেকে পেলেন 8। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এডিশনাল ভাবে না, তার নিজস্ব আর ওইগুলোকে সবগুলো যোগ করে না আমরা টোটাল ইউটিলিটি পেয়েছি। তো মার্জিনাল ইউটিলিটি হচ্ছে আপনি অতিরিক্ত 1 একক বৃদ্ধি করার মাধ্যমে আমার টোটাল ইউটিলিটির যে চেঞ্জ আসে সেটা চাই, তাহলে এটার সূত্রটা হবে চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই, বোঝা যায় না কথাটা। কথাটা বোঝা যায়নি, দাঁড়ান পেইন্টে আমি যাই। এই যে ধরুন আমার ইউনিট, ইউ দিয়ে আমি ডিনোট করতেছি, দেখতে পাচ্ছেন পেইন্টের ওইটা? জি ম্যাম। এই হচ্ছে আমার টোটাল ইউটিলিটি আর এই হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি। এক ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট। এত ভালো লিখতে পারছি না, যতটুকু দেখাচ্ছি আর কি। ধরেন প্রথম ইউনিট খেয়ে আপনি, প্রথম ইউনিট যেহেতু ওটাই প্রথম ফার্স্ট, তাহলে এখানে সামেশনের আর কিছু নাই, প্রথমটাতে যা পেলেন তাই হচ্ছে আপনার টোটাল। করে পেলেন ধরেন 15 না 18 দিই, তৃতীয়টা খেলে পেলাম আপনি 20। আপেলের প্রথম টুকরোটা খেয়ে আপনি পেলেন 10 ইউনিট ইউটিলিটি, দ্বিতীয়টা খেয়ে পেলেন 18, তৃতীয়টা খাওয়ার পর পেলেন 20। এখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন কোন ইউনিটে কতটুকু ইউটিলিটি পেলাম? এটা বোঝা যাচ্ছে না। এর জন্য আমাদের মার্জিনালের কনসেপ্টটা আনা হয়েছে, যে মার্জিনাল ইউটিলিটিটা ক্যালকুলেট করে এইভাবে সমান সমান চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি, ডেল্টা দিতে পারলাম না, চেঞ্জ ইন এই কোয়ান্টিটি। ইউনিট মানেই কোয়ান্টিটি বোঝাচ্ছে, ধরেন এটাকে কিউই বানাই দেই তাহলে বুঝতে পারবেন আরো সব। এটা কোয়ান্টিটি। তো চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি বলতে কি, যে 10 থেকে 18 যে চেঞ্জটা, এখানে 18 থেকে 10 ইউনিটের যে চেঞ্জ, এটার দূরত্ব কত? 8। এই আমি 8 কে ভাগ দিব কত দিয়ে? কোয়ান্টিটির কতটুকু চেঞ্জ হয়েছে। কোয়ান্টিটির চেঞ্জ কত? 1 থেকে 2, চেঞ্জের মাত্রা হচ্ছে 1। তাহলে আমি আলটিমেটলি এটার মান পাবো 8। কিছুই তো আঁকতে পারতেছি না আমি। আচ্ছা 8।
একইভাবে একইভাবে আপনি 18 থেকে 20 এর যখন চেঞ্জ দেখাবেন, এটার চেঞ্জের মাত্রা কত? 2, আর 2 থেকে 3 এর ডিফারেন্স হচ্ছে 1। তা আপনার চেঞ্জ হলো কত? 2 ইউনিট। তো এখানে দেখুন মার্জিনাল ইউটিলিটি কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে, এইদিকে 8টা বসতো, 8টা এদিকে বসবে। আমি একদম উপরে লিখে ফেলছি। প্রথম ইউনিটে কখনো মার্জিনাল ইউটিলিটি হয় না, দ্বিতীয় ইউনিট থেকে শুরু হয় মার্জিনাল ইউটিলিটি। এই জায়গাটা একটু মুছে দিই। এই যে প্রথম ইউনিটে কোনো মার্জিনাল ইউটিলিটি নাই, তাই প্রথম ইউনিটের মান হচ্ছে 10। আল্লাহ, আমি তো কিছুই পারতেছি না। এই যে 10, কিছু কি দেখতে পাচ্ছেন? ম্যাডাম একটু এত বেশি পারতেছে না, একটু আনাড়ি হাতে আঁকতেছি। মানে প্রথম ইউনিটে কিন্তু মার্জিনাল ইউটিলিটি নেই। প্রথমটার মধ্যে টোটাল ইউটিলিটিও যা, মার্জিনাল ইউটিলিটিও সেম। কিন্তু দ্বিতীয় ইউনিট থেকে যেহেতু আমরা বলতেছি অতিরিক্ত 1 একক খাওয়ার ফলে আপনার টোটাল ইউটিলিটিতে যা চেঞ্জ আসে সেটাই হচ্ছে আপনার মার্জিনাল ইউটিলিটি। এই যে আপনি যখন 1 ইউনিট থেকে 2 ইউনিটে গেলেন, আপনার টোটাল ইউটিলিটি 10 থেকে 18 হয়ে গেল। তাহলে চেঞ্জের মাত্রা কত? 8। 10 এর সাথে যে 8 যোগ করলে, এই যে মার্জিনাল সবগুলো যোগ করলেই কিন্তু আমরা টোটালটা পাই। এটাই আপনাদেরকে বোঝানো হয়েছে। এখন কি কিছুটা বুঝতে পারছেন? ম্যাম বলেন। ম্যাম টোটাল ইউটিলিটিতে তো 10 এর পর আপনি 8 বললেন না, এর থেকে কমও হতে পারে, মানে 8 এর পর 6 এরকম না, যদি। টোটাল ইউটিলিটিতে বলেছি ওই যে 8 পেলেন, যে প্রথমটা খাওয়ার পর 10 পেলেন, দ্বিতীয়টাতে 8 পেলেন, তারপর দুইটাকে সাম করে না টোটাল হলো 18, এইভাবে বলেছিলাম। মানে প্রথমটা খাওয়ার পর 10, সেকেন্ডটা খাওয়ার পর যদি 6, তারপরেরটা যদি আবার 8 হয়, এরকমও তো করা যাবে, কম বেশি তো যোগ হওয়া যাবে, হ্যালো, তাই না? শুনতে পাচ্ছি না আপনারটা? হ্যাঁ হ্যাঁ, এইভাবে প্রত্যেকটাতে যোগ করে করে যেতে হবে। দ্বিতীয় ইউনিটে যে 8 পেলেন, 8টা শুধু লিখতে পারবেন না, আপনাকে 10 এর সাথে 8 যোগ করে 18 এইভাবে লিখতে হবে। টোটাল না, টোটাল এই যে দেখুন প্রত্যেকটা মার্জিনালকে যোগ করার মাধ্যমে আমি টোটাল পাচ্ছি। আর মার্জিনালে কি হচ্ছে, টোটালটার যে ডিফারেন্সটা প্রথমটা থেকে দ্বিতীয়টার যে ডিফারেন্স, ওটাকে কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে যা পাই সেটা। একইভাবে আবার দ্বিতীয় থেকে তৃতীয়টার যে ডিফারেন্স, এইভাবে অতিরিক্ত 1 একক বৃদ্ধির মাধ্যমে আপনার টোটাল ইউটিলিটিতেও যা চেঞ্জ আসে সেটাকেই বলা হয় মার্জিনাল ইউটিলিটি। এখন দেখেন ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এটা আপনাদের খুব জীবনের সাথে রিলেটেড। যেমন এই থিওরিটা দিয়েছে অধ্যাপক মার্শাল, উনি বলেছেন কি এটাতে, সেটা আগে পড়ি। The additional benefit which a person derives from given increase of his stock of a thing diminishes with every increase in stock that he already has. এই কথাটার মানে হচ্ছে, আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একজন মানুষ যখন কোনো একটা গুডের কনজাম্পশন কন্টিনিউয়াসলি বাড়াতে থাকে, তখন তার টোটাল ইউটিলিটি যদিও মনে হবে বাস্তবিক উদাহরণ হচ্ছে, আপনাকে ওই যে বললাম যে আপনার মা 8 পিস আপেল দিয়ে গেল। প্রথম টুকরা স্লাইসটা খাওয়ার পর আপনি ভালো তৃপ্তি পেলেন, অনেক মজা লাগলো। তারপর দ্বিতীয়টা খেলেন, প্রথমটার মতো এত ভালো লাগছে না। তৃতীয়টা খেলেন, চতুর্থ খেলেন। এরকম করে করে 8 নাম্বারে যখন যেতে থাকবেন, আপনার ইউটিলিটি কমতে থাকবে না, কারণ আপনার পেটটা ফুল হতে থাকবে আস্তে আস্তে। তখন আর অতটা খিদা লাগবে না আপনার কাছে। একইভাবে ওই যে যখন আপনারা বিভিন্ন টাইপের খাবার-দাবার খান, পিজ্জা, বার্গার যাই খান, প্রথম বাইটে যে মজাটা পান, দ্বিতীয় বাইটে কি সেরকম পান? আবার আপনাদের আরো একটা উদাহরণ দেই। এই যে আপনারা সাউথ ইস্টে ভর্তি হলেন নেচে নেচে, ইউনিভার্সিটি লাইফ খুব মজা, খুব চিল। তো এই প্রথম যখন আসলেন যে হ্যাঁ ঘুরবো ফিরবো, বড় ভাইরা বলেছে কোনো পড়াশোনা নাই ইউনিভার্সিটিতে, সব পড়াশোনা কলেজেই।
তো প্রথমে আপনার ইউনিভার্সিটিকে খুব ভালো লাগছে, এখন আস্তে আস্তে ইউনিভার্সিটিতে ঢুকতে ইচ্ছা করে না, ক্লাস করতেও ইচ্ছা করে না। তো এই ইউটিলিটি কমতে থাকে না? এইটাই হচ্ছে আপনাদের কি বলে, রিয়াল লাইফের সাথে আমি একটু কানেক্ট করার চেষ্টা করছি যে আমাদের প্রত্যেক কোন জিনিসের সাথে বারবার ইউজ টু হতে থাকবেন, তখন আপনার ইউটিলিটি আস্তে আস্তে কমতে থাকবে, ওটা বাড়বে না। এটা বাড়তে পারে একটু ডিফারেন্ট কেসে। ডিফারেন্ট কেস বলতে কি, সেটা হচ্ছে স্বর্ণ, টাকা, ডায়মন্ড, এইগুলো বহুমূল্যবান জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের ইউটিলিটি বাড়তে থাকে। আপনাকে কেউ টাকা দিচ্ছে, আপনি কি মানা করবেন আপনার ইউটিলিটি কমবে ওটার ক্ষেত্রে? আপনি টাকা দিলে আরো চাইবেন টাকা, দাও দাও দাও। একইভাবে স্বর্ণ দিলে আপনি স্বর্ণ আরো পেতে চাইবেন, আমার স্বর্ণ অনেক থাকুক, এটা চাইবেন। কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় নরমাল গুডস গুলোর ক্ষেত্রে আমাদের ইউটিলিটি বাড়ে না, কমতে থাকে আস্তে আস্তে, যেটাকে বলা হয় ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। সবাই কি বুঝছেন? এই যে আমার কথা শুনতে পাচ্ছেন? একটু হানা বলেন। জি ম্যাম। জি ম্যাম, শুনতে পারতেছি। হ্যাঁ, সবার সাথে একটু ফেস টু ফেস কন্টাক্ট হলে তখন বোঝা যায় যে আসলে আমি বুঝাতে পারছি কিনা। আমার নিজেরই অনলাইন ক্লাস নিতে ইচ্ছে করে না, খুব বোরিং লাগে যে আমি বুঝাতে পারছি কিনা, এদেরটাও তো রিয়াকশন দেখতে পারি না, বুঝছে না, এখন তো কিছুই দেখতে পারি না, কেউ তো মনে হয় অন করে ঘুমাচ্ছে না। আচ্ছা, এখানে দেখুন একটা টেবিল দেওয়া আছে, ওই অ্যাপেলেরই টেবিল। এই যে ৮টা স্লাইসের কথা যেটা বললাম, দেখুন প্রথম ইউনিট আপনি যখন খেলেন এটার মান পেলেন ১০। দ্বিতীয় ইউনিট খাওয়ার পর আপনি পেলেন ১৮। দ্বিতীয় ইউনিট ১৮ বলতে কি, আপনি ওই যে দ্বিতীয় ইউনিটে যা পেয়েছেন ওটা প্রথম ইউনিটের সাথে যোগ করে টোটালটা ১৮ পেলাম। ঠিক আছে? দ্বিতীয়তেই যে ১৮ পেলেন তা না কিন্তু। দ্বিতীয়তে অ্যাকচুয়ালি কি পেলেন সেটা কিভাবে বুঝবেন? এই ১০ থেকে ১৮ যে ডিফারেন্স, এই যে মার্জিনালের মাধ্যমে টোটাল ইউটিলিটি হয়ে গেল ২২। তাহলে তৃতীয় ইউনিট খাওয়ার পর আপনার মার্জিনালটা কত ছিল? ৪, মাত্র ৪ ইউনিট। একইভাবে এভাবে যখন খাচ্ছেন আস্তে আস্তে, দেখুন প্রথম দিকে আপনার ইউটিলিটি বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমতে 0 হয়ে গেছে, মানে আমার পেট ফুল, আর খাবো না। তারপরেও আপনার মা বলে না, না খা খা খা, খেতে থাক, আমার ছেলের মুখটা শুকিয়ে গেছে, আমার মেয়ের মুখটা শুকিয়ে গেছে। যখন আপনাকে জোর করে তখন হয়তো মন রক্ষার জন্য আপনি খেয়ে ফেলেন, তো ওটা থেকে আপনি কোনো ইউটিলিটি চলে যায়, অরুচি করে খাচ্ছেন। ঠিক আছে না? তো ওই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওভার দ্য টাইম কোন একটা গুডস এর কনজাম্পশন যখন আমি কন্টিনিউয়াসলি বাড়াতে থাকবো, তখন এটা টোটাল ইউটিলিটি যদিও দেখা যাবে যে বাড়তেছে, যে দেখুন সব টোটাল ইউটিলিটি সবগুলো যোগ করতেছি, তাহলে তো দেখা যাবেই যে বাড়তেছে আমার। এটা দেখে তো কেউ বুঝতে পারবে না আদৌ কি ইউটিলিটি কি বাড়ছে কি বাড়ছে না, আপনি কি স্যাটিসফাইড হচ্ছেন কি হচ্ছেন না, সেটা দেখে তো টোটাল ইউটিলিটি দেখে তো বোঝার ক্ষমতা নেই। কিন্তু মার্জিনালটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ, আপনার ইউটিলিটি বা তৃপ্তিটা কমতেছে, আপনি আর খেতে চাচ্ছেন না। তো এক পর্যায়ে গিয়ে আপনার নেগেটিভ হয়ে গেল, মানে একদম ফুল। আর এটা, এই থিওরিটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র তখনই যখন আপনি কোন একটা গুড কন্টিনিউয়াসলি খান। এমন না যে ব্রেক দিয়ে দিয়ে খাচ্ছেন, যে ১ ঘন্টা আগে খেলাম, ২ ঘন্টা পরে গিয়ে আবার ১ ঘন্টা পরে গিয়ে আবার খাচ্ছি। তখন কিন্তু এটা হবে না। আপনাকে এক বৈঠকে বসেই খেতে হবে। কারণ ১ ঘন্টা পর আপনার পেট খালি হয়ে যেতে পারে। তখন তো আপনার ইউটিলিটি বেশি পেতেই পারেন। তখন তো আপনি বললে হবে না যে এই থিওরিতে কাজ করল না, এটা তো মিথ্যা বলেছে। আপনাকে এক বৈঠকে খেতে হবে জিনিসটা, তাহলে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা কাজ করবে। তো এটা দিয়েই আমাদের গ্রাফ অঙ্কন করা যায়। গ্রাফটা যদি আমি আঁকতে পারি কিনা একটু দেখাই। নতুন করে আমি আবার মুছতে গেলে আবার অনেক সময় লাগে আমার। আপনারা করবেন কি, এই যে ধরেন এইভাবে করবেন। এখানে দিবেন টোটাল ইউটিলিটি, এখানে দিবেন কোয়ান্টিটি, আর নিচে আরেকটা গ্রাফ আঁকবেন মার্জিনাল ইউটিলিটি।
নিচে আমরা হরাইজন্টালে দেখতেছি কোয়ান্টিটি, এখানে দেখতেছি মার্জিনাল ইউটিলিটি। দুইটা একসাথে আঁকা যাবে না। যদিও আপনাদের ওইখানে গ্রাফে একসাথে এঁকে দেওয়া হয়েছে, তাহলে আপনার আবার এক্সিসটাই যে এখানে একটু বড় করা দরকার, বুঝছেন? ওটা আমরা করি নাই, এভাবে করলে আরো সুবিধা হয়। তো আমরা একটু দেখি মানটা কত ছিল। 6 গিয়ে 0 হয়েছে, 1 থেকে 6 তখন আচ্ছা ঠিক আছে। আমি তো বোর্ডটা যেহেতু পাচ্ছি না, আপনাদের ওইভাবে বরাবর আপনি আগে দেখবেন শূন্যটা, মার্জিনাল ইউটিলিটি শূন্যটা কোথায় আসছে। তাহলে আপনাকে এখান বরাবর ক্রস করাতে হবে মার্জিনাল ইউটিলিটি গ্রাফটাকে। 1 2 3 4 গ্যাপ গুলো বেশি হয়ে গেল না? 1 2 3 4 5 6। এখানেও মনে করেন এরকম 6টা আছে। আমি আবার আপনাদের অফলাইন ক্লাসেও আবার গ্রাফটা রিপিট করে দিব। তো যখন আমি 1 নাম্বার খাচ্ছিলাম, এই যে 10, এটা সর্বোচ্চ সংখ্যা কত ছিল? 44, 45 পর্যন্ত। তাই চলে গেল। 10, 20, 30, 40, 50। যে প্রথম ইউনিট যখন খাচ্ছি আমার টোটাল ইউটিলিটি কত? 10। তো আপনি যদি এইভাবে করে গ্রাফটা প্লট করেন, আপনারা তো গ্রাফটা প্লট করতে পারবেন। এরকম করে আমার টোটাল ইউটিলিটি এই সর্বোচ্চ যেখানে 0 হয় ওখানে এই যে সর্বোচ্চটা যেন হয়, তারপর থেকে ড্রপ করাই দিবেন। আর মার্জিনাল ইউটিলিটি গ্রাফটা আপনি কি করবেন? তো দেখি গ্রাফটার প্রথমে 10 ছিল, হ্যাঁ 10 থেকে শুরু করতে হবে। ম্যাম হ্যাঁ একটা জিনিস বুঝতেছি না, টোটাল বললেন। ইউটিলিটি তো বলছিলেন মার্জিনাল ইউটিলিটি যোগফল, হ্যাঁ তাহলে বলেন তাহলে সবগুলো। টোটাল ইউটিলিটি তো বাড়তেছে খালি, কমার হ্যাঁ কথা। কমার কথা, আরে হ্যাঁ সরি আমি ভুল করে দিয়েছি এখানে, কম করে ফেললাম, সরি ভুল। থ্যাংক ইউ। কমালাম কেন? আমি ভুল হয়ে গেলাম। ওইটা কই, ওই কলমটা কই? এই যে এরকম বাড়তে থাকবে। এক পর্যায়ে হ্যাঁ এই যে মার্জিনাল ইউটিলিটি আস্তে আস্তে কমতে থাকবে। ধরেন 10 দিলাম এখানে, এই যে উপরে 10, 8, 6, 4, 2, 0, তারপর আবার নেগেটিভ মানও তো পেয়েছিলাম, -7 বা 8 এরকম ছিল, -8 ধরেন দিলাম। তাহলে এই যে প্রথম ইউনিট আমার এখান থেকে পাবো এখান থেকে আমি 6 ইউনিটে এইভাবে যখন আমি ইয়ে করবো, এই যে 0 যখন হবে 0তে ক্রস করে নিচে নামিয়ে দিব, যাতে বোঝা যায় যে নেগেটিভ পেয়েছিলাম। 7 নাম্বার যখন কনজিউম করলাম তখন আমার নেগেটিভ হয়ে গেছে, এই যে এখানে 7 নাম্বার যখন কনজিউম করতেছি আমার নেগেটিভ হয়ে গেছে। গ্রাফটা আমি আবারও রিপিট করব ক্লাসে, টেনশন করেন না, যেহেতু আমি এখানে পেইন্টে এত ভালো করে আঁকতে পারতেছি না। আপনারা একটু চেষ্টা করেন, যদি না পারেন কোনো সমস্যা নেই, আমি ক্লাসেও আরেকবার করাবো। আপাতত এটা বুঝছেন কিছুটা থিওরি। গ্রাফটা আমি আবার রিপিট করব, সমস্যা নেই। এখান থেকে এটা পড়াবো না, ইনডিফারেন্স কার্ভটা এটা একটু বুঝায় দেই। কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস। তো কনজিউমার সারপ্লাস হচ্ছে
একজন কনজিউমার অ্যাকচুয়ালি কতটুকু উইলিং টু পে টু বাই এ গুড। মানে ধরেন এই যে এখন ঈদের বাজার, আপনাদের কারো সবারই কিছু না কিছু বাজেট থাকে যে আমি এত টাকা দিলাম, শপিং করে নিয়ে আসো। তাহলে আপনার সর্বোচ্চ চেষ্টা কি থাকে? ৫,০০০ টাকা হলেও আমি জামাটা কিনবো। ৫,০০০ টাকার থেকে একটু কম হলে ভালো হয়। তো আমাদের চেষ্টা থাকে যে কিছুটা সেভ যেন করতে পারি। কিন্তু একবারেই যদি না পারি ৫,০০০ টাকাই কিনতে হয়, তাহলে ৫,০০০ টাকাও খরচ করতে আমি ইচ্ছুক। তাহলে আপনার কনজিউমার সারপ্লাস হবে এই যে আমি ভার্টিক্যালে প্রাইস দেখতেছি, হরাইজন্টালে কোয়ান্টিটি দেখতেছি। তো এই হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। এখানে এই যে এই পয়েন্টটা যে দেখতে পাচ্ছি এ, পয়েন্ট এ, পয়েন্ট এ তে দেখুন আমি সর্বোচ্চ এই যে ৫,০০০ টাকা এখানে দিতে ইচ্ছুক। এই যে দেখুন এখানে যদি আমি আঁকি, এই যে আপনাদের কারো ঈদের বাজেট হচ্ছে ৫, ঠিক আছে? আপনার বাবা যেটা দিয়েছে। এখন বাজারে গিয়ে আপনি দামাদামি করে ওই জামাটাকে কিনে নিয়ে আসলেন ৩,০০০ টাকা। কিন্তু আপনি কিন্তু যদি দামাদামি না করে কমাতে না পারতেন ৫,০০০ টাকাও কিন্তু আপনি দিতে ইচ্ছুক, ঠিক আছে? কিন্তু আপনি বাজারে অ্যাকচুয়ালি পে করলেন ৩,০০০ টাকা। তাহলে বাঁচলো যে এই ২,০০০ টাকার এরিয়া, বুঝছেন? একজন ২,০০০ কনজিউমার, টাকারটা একটু বলেন ম্যাম। হ্যাঁ, শোনা যায় না ওইটুকু। শোনা যায়। ২,০০০ ২,০০০ টাকাটা বলতেছি যে ৫,০০০ থেকে ৩,০০০ এর যে পার্থক্য, বাঁচলো কত টাকা? ২,০০০ টাকা না? আপনার বাবা আপনাকে ৫,০০০ টাকা দিয়েছে শপিং করতে। আপনি ৫,০০০ টাকাই শপিং করতে পারেন। আপনি চাইলে। একদম অনেক পছন্দ হয়ে গেছে আর ওটার দামও ৫,০০০, আপনি ছাড়বেন না। তাহলে আপনি কি ৫,০০০ টাকা দিয়ে কিনে ফেলবেন? এই যে আপনার উইলিংনেস টু পে হচ্ছে ৫,০০০। আমি ৫,০০০ টাকা দিব। কিন্তু আমার সবসময় চেষ্টা থাকে কি ৫,০০০ এর চেয়ে একটু কম ৫০০ টাকা, ২০০ টাকা দামাদামি করে দোকানদারের সাথে ৩,০০০ টাকায় কিনলাম। তাহলে বাঁচলো যে ২,০০০ টাকা। এই যে ২,০০০ টাকার এই যে এরিয়া হচ্ছে এই যে এটা, এই এরিয়াটাই হচ্ছে আমার কনজিউমারের সারপ্লাস। বুঝছেন? আপনার জি। সারপ্লাস কত? এইটা আর কি বুঝাচ্ছি। একজন কনজিউমার কত টাকা দিতে ইচ্ছুক আর কত টাকা সে অ্যাকচুয়ালি দেয়, ওটার ডিফারেন্সই হচ্ছে কনজিউমারের সারপ্লাস। জি ম্যাডাম, বুঝতে পারছি। আর তাহলে প্রোডিউসারের সারপ্লাস কি? প্রোডিউসারের সারপ্লাস হচ্ছে প্রোডিউসাররা চায় কি সে কত টাকা খরচ করেছে একটা জিনিসের উপর, ওটা থেকে বলছি। তাহলে সাপ্লাই কার্ভ আঁকতে হবে না? প্রোডিউসারের কতটুকু কোয়ান্টিটি দিবে বাজারে সেটা আমরা সাপ্লাই কার্ভের মাধ্যমে দেখতে পারি। আর সাপ্লাই কার্ভ কি আপওয়ার্ড স্লোপিং এ, যেটা হচ্ছে সাপ্লাই কার্ভ। আর কনজিউমারেরটা যখন আমরা দেখতেছিলাম তখন কি আমরা ডিমান্ড কার্ভ এঁকেছি, কারণ কনজিউমারদের কতটুকু কোয়ান্টিটি কিনবে কি কিনবে না সেটা আমরা ডিমান্ড কার্ভের মাধ্যমে দেখতে পারি। বুঝছেন? এখন এই যে ধরুন আপনি প্রোডিউসার, আপনার একটা দ্রব্য বানাতে ১০ টাকা খরচ হয়েছিল। কিন্তু আপনি কি ১০ টাকায় দিতে বাজারে বিক্রি করতে চান? না ম্যাম। মুনাফা করে, কিছুটা মুনাফা করতে, অথবা যদি ধরেন একদম বিক্রি করতে পারতেছেন না, আপনার লস হচ্ছে, দিয়ে দিতে হবে পচনশীল দ্রব্য, তখন আপনি হয়তো ১০ টাকাও ছেড়ে দিবেন। কিন্তু ১০ টাকার নিচে তো ছাড়তে চান না। একদম কেনা দামে বিক্রি করে দেওয়া। অনেকে বলে না যে ম্যাডাম আপনারা কেনা দামে দিয়ে দিলাম, কেনা দামে দিয়ে দিলাম। এইটা হচ্ছে যে কেনা দামটা তাদের। এখন তাদের তো ইচ্ছা থাকে যে ১০ টাকার উপরে যত বিক্রি করতে পারি দামাদামি করে। এই যে আপনি যখন মার্কেটে গেলেন এটাকে ওই দ্রব্যটা রেডি করতে তো তাদের খরচ হয়েছিল ১০ টাকা। সে মার্কেটে প্রাইস চার্জ করতেছে ২০ টাকা। তাহলে এই যে সে কতটুকু পেল মার্কেট থেকে আর তার কতটুকু কস্টিং হয়েছিল ওটা, ওই দুইটার যে ডিফারেন্স, এই এরিয়াটা, এটা হচ্ছে তার সারপ্লাস, প্রোডিউসারের সারপ্লাস। বুঝা গেছে? তার সারপ্লাস এখানে কত পেলাম? ১০ টাকা অ্যামাউন্টের পেলাম না? সবাই বুঝছেন প্রোডিউসারের সারপ্লাস কি আর কনজিউমারের সারপ্লাস কি? জি ম্যাম, বুঝছি। জি ম্যাম। এখন দেখেন আমরা যদি ইকুইলিব্রিয়াম আঁকি, এই যে এই হচ্ছে আমাদের কনজিউমারের ডিমান্ড, এই হচ্ছে আমাদের প্রোডিউসারের সারপ্লাস। এই
এই হচ্ছে আমাদের ওই যে দাম কষাকষি যে করলেন, এই যে আপনি দিতে ইচ্ছুক এত, বাজারে দিলেন কত, এত, এই যে P0, এটা নাম দিলাম P0, ঠিক আছে? আর আপনি দিতে ইচ্ছুক এই পর্যন্ত, P পর্যন্ত আপনি দিতে চান। আর প্রোডিউসার তার খরচ হয়েছিল, যে দ্রব্যটা আপনাদের মধ্যে দাম কষাকষি হচ্ছে তার খরচ হয়েছিল এই PAP, এটা PB দিয়ে দে এটাকে, হ্যাঁ PB, তার খরচ আপনি চাচ্ছিলেন এত দিতে, আপনি বাজারে গিয়ে পেলেন এত। তো এই যে এরিয়াটা, এটা হচ্ছে আপনার কনজিউমারের সারপ্লাস। আর প্রোডিউসার এত টাকা খরচ করলে প্রোডাক্টটা উৎপাদন করেছিল, সে বাজার থেকে এত টাকা যে তুলতে পারলো, এই যে তার এরিয়াটা, এটা হচ্ছে তার প্রোডিউসারের সারপ্লাস। তাহলে কনজিউমারের সারপ্লাস পাই আমরা ডিমান্ড কার্ভের নিচে, কিন্তু প্রাইস লাইনের উপরে। আর প্রোডিউসারের সারপ্লাস পাই আমরা সাপ্লাই কার্ভের উপরে, কিন্তু প্রাইস লাইনের নিচে। বুঝছেন? জি ম্যাম। তাহলে এতটুকুই আজকের পড়া, এই আমাদের পড়া শেষ। এটাই আপনারা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাবেন যে প্রোডিউসার সারপ্লাস কাকে বলে। কোন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আপনারা বুঝান প্রোডিউসার সারপ্লাস কি অথবা কনজিউমার সারপ্লাস কি। ঠিক আছে? একটা উদাহরণ নিবেন, উদাহরণ নিয়ে ওটাকে এক্সপ্লেন করবেন যদি পরীক্ষায় আসে। প্রেজেন্টার ম্যাম। হ্যাঁ, প্রেজেন্টার দিচ্ছি, প্রেজেন্টার জন্যই তো বসে আছেন। বলেন তো নাম কি? 15 66 ম্যাম। 147 কত ব্যাচ? 65 মাহির। ম্যাম 06865 ব্যাচ। আচ্ছা, পেয়েছি। আর কেউ আছেন? ম্যাম 558 টা কি? জি ম্যাডাম।